হ্যাঁ গো, আমাদের কি অভাব কখনো ঘুচবে না? আমরা কি কোনোদিনও সুখের আলো দেখতে পাবো না? আমাদের কি সবসময় এভাবে আধপেটা খেয়ে কাটাতে হবে? আরে ভাগ্যবতী, আমি গাছ কাটা আর খড়ি বিক্রি করা ছাড়া আর কি বা করতে পারি। দেখি, যদি আমাদের জীবনে কখনো সুখ লেখা থাকে তো ওই সুখ আমরা অবশ্যই পাবো। আচ্ছা ভাগ্যবতী, আমি এখন আসি, আমার খড়ি কাটতে যাওয়ার সময় হয়ে গেছে। আরে আমার প্রিয় গাধা, চল, এখন আমাদের খড়ি আনবার সময় হয়ে গেছে। এই বলেই কাঠুরিয়া তার কুড়োল কাঁধে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। আমার মতে এই গাছটাই ঠিক হবে। চলো, এই গাছটাকেই আমি কেটে নেই। কাঠুরিয়া তাড়াতাড়ি কাঠ কেটে গাধার পিঠে বেঁধে দেয় আর বাড়ির দিকে রওনা দেয়। চল চল চল, আমায় সাহায্য করো। আরে, এটা আবার কার আওয়াজ? আমার মনে হয় কেউ সমস্যায় আছে। চলো একটু গিয়েই দেখি। কাঠুরিয়া ওই দিকেই যেতে থাকে, যেই দিক থেকে ওই আওয়াজটি আসছিল। চল চল চল, কেউ আমায় একটু সাহায্য করো। আরে, এ কি? এ তো একটি তোতা পাখি, কিন্তু এ তো সম্পূর্ণভাবে আহত। আমি এক কাজ করি, আমি একে এখান থেকে বাড়ি নিয়ে যাই। কাঠুরিয়া তাড়াতাড়ি করে ওই তোতা পাখিকে তুলে নেয় আর তাকেও নিজের সাথে নিয়ে যায়। আরে ভাগ্যবতী, তুমি তাড়াতাড়ি হলুদ আর চুন জল নিয়ে এসো। আমাকে এই তোতার ক্ষততে এই প্রলেপ লাগাতে হবে। কাঠুরিয়ার স্ত্রী তাড়াতাড়ি করে হলুদ ও চুন জল নিয়ে আসে। কাঠুরিয়া তাড়াতাড়ি করে তার ক্ষততে প্রলেপ লাগাতে শুরু করে দেয়। আরে আমার তোতা ভাই, আমি তোমার ক্ষততে মলম লাগিয়ে দিয়েছি, এবার তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এইভাবে তোতা পাখিটি 1-2 দিনের মধ্যেই সম্পূর্ণ ঠিক হয়ে যায়। যাই হোক, আজকে আমাকে এই কুঁড়ে ঘরেই চুরি করতে হবে। বলা যায় না, এই ঘরে আবার কোনো ভালো বস্তুও থাকতে পারে। এই বলেই ওই চোরটি ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে আর ওই তোতা ওই চোরটিকে দেখে ফেলে। আরে মালিক, তাড়াতাড়ি উঠুন, দেখুন চোর এসেছে। আরে মালিক, তাড়াতাড়ি উঠুন। আরে মালিক, তাড়াতাড়ি উঠুন, দেখুন চোর এসেছে। আরে মালিক, বাহ, এই তোতা তো আবার কথাও বলে। তাহলে এক কাজ করি, এই তোতাকেই ধরে নিয়ে যাই। বাজারেই তো এই তোতার দাম অনেক ভালো পাওয়া যাবে। আর তো এই কুঁড়ে ঘরে কোনো কিছু দেখতেও পাচ্ছি না। এই ভেবেই চোর তাড়াতাড়ি পাখির খাঁচা তুলে নেয় আর ওইখান থেকে পালিয়ে যায়। চোরের হাঁটতে হাঁটতে রাত থেকে সকাল হয়ে যায়। ওহো, সারা রাত হাঁটতে হাঁটতে তো আমি ভীষণ হাঁপিয়ে গেছি। চলো এক কাজ করি, এই গাছের নিচে একটু বিশ্রাম করে নেই, তারপর আবার ভাববো যে এই তোতার কি করা যায়। এই ভেবেই চোর ওই গাছের নিচে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। তখনই ওইখান দিয়ে এক রাজা তার ঘোড়ার পিঠে চড়ে পার হয়। মহারাজ, আমায় বাঁচান। মহারাজ, মহারাজ, আমায় রক্ষা করুন, না হলে এই চোর আমাকে মেরে ফেলবে। আরে, এ কে যে আমাকে সাহায্যের জন্য ডাকছে? কিন্তু আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে মহারাজ, ওদিকে না, এদিকে দেখুন, আমি এদিকে আছি। মহারাজ, মহারাজ, আমাকে বাঁচান। মহারাজ, এই চোর আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আরে বাহ, এই তোতা তো কথাও বলতে পারে। আমি এক কাজ করি, এই তোতাকে কিনে নিই। এই তোতাকে দেখে আমার কন্যা ভীষণ খুশি হবে।
আরে চোর বাবু, আর কত ঘুমাবে? এবার ওঠো। মহারাজ, আমি কিছু চুরি করিনি, আমাকে কিছু করবেন না মহারাজ। আরে না না, আমি তোমাকে কিচ্ছু করব না। তুমি আমাকে এই তোতাটি দিয়ে দাও, আর তার বদলে আমি তোমাকে 100টি স্বর্ণ মুদ্রা দেব। রাজার কথা শুনে চোর ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু মনে রেখো, আমি তোমাকে এই স্বর্ণ মুদ্রা তখনই দেব যদি তুমি আজকের থেকে চুরি করা বন্ধ করে দাও, আর যদি না করো তোমাকে আমি কারাগারে নিক্ষেপ করব। না না মহারাজ, আমি আর আজকের পর থেকে কোথাও চুরি করব না। রাজা সাথে সাথে ওই চোরকে 100টি স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়, আর তোতার খাঁচা নিয়ে সেখান থেকে চলে আসে। মা রাজকুমারী, তুমি কোথায়? দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে বাবা, এই তোতা পাখিটা তো কি সুন্দর। হ্যাঁ মা, এ কোনো যেমন তেমন তোতা না। এই তোতা মানুষের ভাষা বুঝতে পারে ও বলতেও পারে। তাহলে তো এটা খুবই একটা আশ্চর্য তোতা পাখি। বাবা, আজ থেকে এই পাখিটাকে আমি সবসময় আমার সঙ্গে রাখবো। রাজকুমারী রোজ ওই তোতাকে দামি দামি ভোজন খেতে দেয়, কিন্তু তবুও তোতার ভীষণ মনে পড়ে সেই কাঠুরিয়ার কথা। আরে আমার সোনা তোতা, কি হয়েছে? আমি তোমাকে যখনই যাই খেতে দিই, তুমি সেটা ঠিকভাবে খাও না কেন? আরে আর কি বলবো রাজকুমারী জি, এই খাঁচায় বন্দি হওয়া আমার প্রায় 1 মাস হয়ে এলো। আমারও তো মন চায় একটু খোলা আকাশে উড়ি, কিন্তু আমি তো এই খাঁচায় বন্দি, আমি আর কি করতে পারি? আচ্ছা, এই ব্যাপার। তাহলে চলো, আজকে আমি তোমাকে তোমার মন ভালো করার জন্য একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। রাজকুমারী তোতাকে জঙ্গলে নিয়ে যায় আর তাকে খাঁচা থেকে বের করে ছেড়ে দেয়। তারপর তোতা আকাশে উড়তে শুরু করে। আরে এই কি, এই গাছ এত চমকাচ্ছে কেন? এই গাছ কি কোনো চমৎকারী জাদুর গাছ? রাজকুমারী জি, ওদিকে দেখুন, ওই গাছ এত চমকাচ্ছে কেন? ওই গাছ কি কোনো জাদুকরি গাছ? আরে হ্যাঁ, তাই তো। আমারও মনে হয় এটা কোনো মন্ত্রপুত গাছই হবে। চলো ওখানে গিয়ে দেখে আসা যাক। রাজকুমারী ও ওই তোতা দুইজনে ওই গাছটির কাছে যায়। রাজকুমারী যেই ওই গাছটিকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে রাজকুমারী ওই গাছের মধ্যে ঢুকে পড়ে, আর ওই দেখে তোতা চমকে যায়। আরে রাম রাম, এ কি হলো? রাজকুমারী তো গাছের ভিতরে চলে গেল। আমাকে এই খবর তাড়াতাড়ি গিয়ে রাজাকে দিতে হবে। আরে এটা আমি কোথায় এসে পড়লাম? এটা আবার কোন জায়গা? তখনই একটি বিশাল আকারের বাজ রাজকুমারীর সামনে এসে দাঁড়িয়ে যায়। আরে এই বাজটা তো কত বড়! এত বড় বাজ পাখি তো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। ঠিক তখনই ওই বাজ পাখি রাজকুমারীকে তুলে নেয়। আরে শয়তান বাজ, তুই আমাকে ছেড়ে দে। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ওই বাজ রাজকুমারীকে একটি গুহার ভিতরে নিয়ে যায়, যেখানে একটি ডাইনি দাঁড়িয়ে ছিল। আরে কে আপনি? আর আমাকে এইভাবে এখানে ধরে কেন আনা হয়েছে? আমাকে ছেড়ে দিন, আমি আমার বাড়ি যেতে চাই। এত দেরি কিসের? তুমি এই সময় পাতালপুরি আছো, আর এখান থেকে বেরোনো অত সহজ নয়। তুমি এইখান থেকে তখনই যেতে পারবে যখন আমি চাইবো। আর যদি তুমি এখান থেকে যেতে চাও, আমার একটি কাজ করতে হবে। বলুন, আপনি আমাকে দিয়ে কি কাজ করাতে চান? রাজকুমারী জি, তোমাকে আমার জন্য অমৃত আনতে হবে। কিন্তু আমি অমৃত কোথা থেকে পাবো? এই অমৃত তুমি কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে পাবে। কিন্তু এই পাহাড়টা কোথায়? তারপর সেই ডাইনি রাজকুমারীকে অমৃত আনার রাস্তা বলে দেয়, কারণ ডাইনি অমৃত পান করে অমর হতে চেয়েছিল আর এই গোটা দুনিয়ায় রাজ করতে চেয়েছিল। ওই ডাইনি ওই বিশাল বাজ পাখিকে হাতে বশ করে রেখেছিল, যাতে ও তাকে দিয়ে সব কাজ করাতে পারে। ডাইনির এই সব কথা শুনে রাজকুমারী অমৃত আনতে চলে যায়।
রাজকুমারী খুঁজতে খুঁজতে সেই পাহাড়ে পৌঁছে যায়, যেই পাহাড়ে অমৃত ছিল। আমার মনে হয় এই গুহার ভেতরেই অমৃত থাকবে। একবার গিয়ে ভেতরে দেখে আসা যাক। রাজকুমারী যেই গুহাতে প্রবেশ করতে যায়, ঠিক তখনই একটি বিষাক্ত সাপ রাজকুমারীকে কামড়ে দেয়, আর রাজকুমারীর ওইখানেই মৃত্যু হয়ে যায়। মহারাজ, এই সেই গাছ যেখানে রাজকুমারী ঢুকে পড়েছে। ঠিক আছে তোতা, তুমি এখানেই দাঁড়াও, আমি একাই ভিতরে যাব। রাজা যেই গাছে হাত লাগায়, তো উনিও ওই গাছের ভিতরে চলে যান। ঠিক তখনই আবার ওই বাজ পাখি আবার এসে রাজাকে তুলে নিয়ে যায় ওই ডাইনির কাছে। কে আপনি, আর আমাকে এভাবে তুলে আনার উদ্দেশ্য কি? আর আমার মেয়ের রাজকুমারী কোথায়? আপনি চিন্তা করবেন না, আপনি খুব শিগগির আপনার কন্যার দেখা পাবেন। তার আগে আপনাকে আমার একটি কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে ডাইনি, বলো তোমার কি কাজ করতে হবে আমাকে। তারপর আবার সেই ডাইনি রাজাকে অমৃত আনার কথা বলে। ঠিক আছে ডাইনি, আমি তোমাকে ওই অমৃত এনে দেব, কিন্তু আমার কন্যার যেন কিছু না হয়। এটুকু বলে রাজা অমৃত আনতে চলে যায়। রাজা চলতে চলতে ঠিক ওই গুহার কাছেই পৌঁছে যায়, যেখানে তার কন্যার সব পড়েছিল। আরে এ কি, এখানে তো আমার রাজকন্যা পড়ে আছে, কিন্তু আমার কন্যার কি হয়েছে? হে ভগবান, আমার কন্যাকে তো কোনো বিষাক্ত জীব কামড়ে দিয়েছে। এর মানে ওই শয়তান ডাইনি আমার কন্যাকেও এই অমৃত আনতে বলেছিল। এবার আমি ওই ডাইনিকে আর জীবিত রাখবো না। আমার মনে হয় এই গুহাতে বিষধর সাপও আছে, আমাকে অনেক সাবধানে এগোতে হবে। এই বলেই রাজা রাজকুমারীকে রেখে গুহার ভিতরে প্রবেশ করে। তোমার সাহস হলো কি করে এই গুহার ভিতরে আসার? আমি তোমাকে জীবিত ছাড়বো না। সাপটি রাজাকে যেই কামড়ানোর জন্য আগে এগোয়, ঠিক তখনই রাজা তার ধারালো তলোয়ার দিয়ে তার দুই টুকরো করে ফেলে। শয়তান, তুই আমার কন্যাকে মেরেছিস, আমি তোকে কিভাবে জীবিত ছেড়ে দিই? এই বলেই রাজা গোফার ভিতরে এগিয়ে যায়। রাজা যেই আগের দিকে এগিয়ে যায়, একটি তীর রাজার পাশ দিয়ে রাজাকে ছুঁয়ে বেরিয়ে যায়। ঠিক তখনই রাজা তার ধাপ পিছিয়ে নেয়। আরে এ কি, গুহাতে তো তীরের বর্ষা নেমে এলো, এবার কি করি? অমৃত অবধি কিভাবে পৌঁছাই? রাজা তীর চলার গতিকে খুব ধ্যান দিয়ে দেখে। আরে এ কি, যখন এক তীর একদিক থেকে আরেক দিকে যায়, ঠিক তখনই দ্বিতীয় তীর ওই দিক থেকে এদিকে আসে। এর মানে যদি আমি এক এক ধাপ আগে এগোই, তো আমি অমৃত অবধি পৌঁছাতে পারবো। এইভাবে রাজা তার বুদ্ধির বলে ওই ধাপ পেরিয়ে যায়। আরে ওই যে ওখানে অমৃত, চলো তাড়াতাড়ি করে ভরে নিই। আমি এক কাজ করি, আমি আগে আমার কন্যাকে এই অমৃত পান করাই। এই ভেবে রাজা তার কন্যাকে অমৃত পান করায়, আর অমৃত পান করতেই রাজকন্যা জীবিত হয়ে যায়। আরে বাবা, তুমি এখানে কিভাবে এলে? মা, তোমাকে নিতে এসেছি, এবার তুমি একটুকুও চিন্তা করো না, এখন আমি চলে এসেছি। তারপর রাজা কিছু অমৃত নিজে পান করে, আর যেটুকু বেঁচে ছিল তা ওই সাপের মুখে ঢেলে দেয়। সাপের মুখে অমৃত পড়তেই ওই সাপও জীবিত হয়ে যায়। তারপর রাজা ওই সাপকে পুরো কাহিনী খুলে বলে। আমি তোমাকে এই কারণেই জীবিত করলাম যেন তুমি এই অমৃতের রক্ষা করতে পারো। মহারাজ, আমি আপনাকে চিনতে ভুল করে ফেলেছি।
আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আরে না না নাগরাজ, এতে তোমার কোনো দোষ নেই, এ তো তোমার কর্তব্য। আচ্ছা, আমি এখন আসি। রাজা ওই জারের মধ্যে অমৃতের বদলে কিছু জল ভরে নেয় আর ডাইনির কাছে পৌঁছে যায়। এই নাও ডাইনি, আমি তোমার জন্য অমৃত নিয়ে চলে এসেছি, এবার আমাকে বাইরে যাবার রাস্তা বলে দাও। আরে বাহ রাজা, তুমি তো সত্যি অনেক বাহাদুর। এই অমৃত আজ পর্যন্ত কেউ আনতে পারেনি, যেই গেছে আর ফেরেনি, আর তুমি তো অমৃত নিয়ে এসেছো। চলো চলো, তাড়াতাড়ি আমাকে অমৃত দিয়ে দাও। রাজা তখনই ওই ভর্তি বোতল ওই ডাইনিকে দিয়ে দেয়। ডাইনি তখনই সেই জলকে অমৃত মনে করে পান করে নেয়। ডাইনি, আমি তোমার কথা অনুসারে অমৃত এনে দিয়েছি, এবার আমাকে আমার বাইরে যাবার রাস্তা বলে দাও। এত তাড়া কিসের? এখন তো আমি অমর হয়ে গেছি, এবার তোমরা এখান থেকে আর কোথাও যাবে না। আজ থেকে তোমরাও আমার গোলাম। আরে ডাইনি, এ তো সম্পূর্ণ ধোঁকা। আমাকে এখান থেকে বেরোনোর রাস্তা বল, না হলে আমি তোকে মেরে ফেলবো। আরে মূর্খ রাজা, এখন তো আমি অমর হয়ে গেছি, এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না। আচ্ছা, এই ব্যাপার, তাহলে এই নে আমার তলোয়ারের আঘাতটা সামলা। এই বলেই রাজা ডাইনির পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। এ কি হলো? আমি তো অমর হয়ে গেছিলাম, এর মানে তুমি আমার সাথে বেইমানি করেছো। জল পান করে নিজেকে অমর ভাবা ওই ডাইনির মৃত্যু হয়ে যায়, আর ওই ডাইনির মৃত্যু হতেই ওই বাজ পাখি আজাদ হয়ে যায়। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আপনি তো অনেক বীর ও বুদ্ধিমান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ, যে আপনি আমাকে এই ডাইনির গোলামি থেকে মুক্ত করে দিয়েছেন। হে বিশাল পক্ষীরাজ, তুমি কি এখান থেকে বেরোনোর রাস্তা জানো? হ্যাঁ মহারাজ, আপনারা দুজনেই আমার পিঠে উঠে পড়ুন, আমি এখনই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দুইজনে বাজ পাখির পিঠে উঠে পড়ে। তারপর বাজ পাখি তাদের নিয়ে একটি দরজার কাছে যায়। মহারাজ, এই দরজার বাইরেই আপনাদের দুনিয়া আছে, এই দিক দিয়েই আপনি বাইরে যেতে পারেন মহারাজ। রাজা ও রাজকুমারী বাজ পাখিকে ধন্যবাদ জানায়, আর তারা ওই দরজা দিয়ে বাইরে চলে আসে। হে তোতা, যদি আজ তুমি না থাকতে তাহলে আমি কোনোদিন আমার কন্যাকে ফিরে পেতাম না। তাই আমি তোমার উপর ভীষণ খুশি। আজ তুমি ইচ্ছে মতো জিনিস চাইতে পারো। মহারাজ, আপনি যদি আমাকে কিছু দিতেই চান, তাহলে আমাকে 1000টি স্বর্ণ মুদ্রা দিয়ে আমাকে বন্ধনমুক্ত করুন মহারাজ। রাজা ঠিক তাই করলেন। 1000টি স্বর্ণমুদ্রা দিয়ে তাকে বন্ধনমুক্ত করলেন। তোতা সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে ওই কাঠুরিয়ার কাছে পৌঁছে যায়। মালিক, দেখো আমি এসে গেছি, আর আপনার জন্য কিছু উপহারও নিয়ে এসেছি। কাঠুরিয়া যেই ওই টোপলা খুলে দেখে, তো দেখে ওর মধ্যে অনেক সোনার মোহর। তা দেখে ভীষণ খুশি হয়ে যায়, আর তারপর তারা খুশি খুশি জীবনযাপন করতে থাকে।